বন্ধুরা, তোমরা দুইজন মানুষের কথা চিন্তা করো। দুজনেরই মাসিক বেতন 10,000 টাকা, ঠিক আছে? একজনের পরিবারের সদস্য সংখ্যা হচ্ছে 3 জন, আরেকজনের পরিবারের সদস্য সংখ্যা হচ্ছে 7 জন। এখন তোমার কি মনে হয়, এই যে দুটো পরিবার, এই দুটো পরিবারের কি জীবনযাত্রা যে মানটি হবে একই রকম হবে, নাকি কেউ একটু ভালো জীবনযাত্রা অতিবাহিত করবে, অন্যজন একটু জীবনযাত্রার মানের ক্ষেত্রে নিচের দিকে অবস্থান করবে? একটা জিনিস এখানে মনে রেখো, এই দুটো পরিবারের ক্ষেত্রে যে দু ব্যক্তির কথা বললাম, তারা দুজনে হচ্ছেন একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ওই পরিবার দুটোর, এবং তাদের মাসিক যে আয় সেটিও হচ্ছে কত? 10,000 টাকা। তো বন্ধুরা, এই প্রশ্নটির উত্তর এখন দেব না। এই প্রশ্নটির উত্তর তোমরা পুরো ভিডিও যখন দেখবে, দেখতে দেখতে এই প্রশ্নটির উত্তরও তোমরা পেয়ে যাবে। এই প্রশ্নটির উত্তর জানতে হলে আমাদের ভিডিওর সাথে থাকো। 10 মিনিট স্কুলের ভূগোল ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি রাশেদ। বন্ধুরা, তোমাদের জনসংখ্যাটি নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করছিলাম এবং তোমাদেরকে দেখিয়েছিলাম যে যখন অতিরিক্ত জনসংখ্যা একটা দেশে হয়ে যায়, তখন সেটি আসলে সেই দেশের প্রাকৃতিক সম্পদের ওপর একটা প্রভাব ফেলতে শুরু করে। জনসংখ্যা একটা সম্পদ, কিন্তু সেই জনসংখ্যা যখন প্রয়োজনের থেকে অতিরিক্ত হয়ে যায়, অর্থাৎ যখন জনগণের পরিমাণ অধিক হয়ে যাচ্ছে, তখন সেখানে ঘনবসতি অনেক বেশি হয়ে যায় এবং সেই সময়টি আসলে তখন জনসংখ্যার সম্পদ থাকে না, তখন একটি অভিশাপ রূপে জনসংখ্যাটি কিন্তু বিবেচিত হয়। ঠিক বাংলাদেশের ক্ষেত্রে একই অবস্থাটি কিন্তু আমরা দেখতে পাই। বাংলাদেশ পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ একটা দেশ এবং এদেশে জনসংখ্যা সমস্যাটি একটা বড় সমস্যা হিসেবে কিন্তু বিবেচিত হচ্ছে। আজকের ক্লাসে তোমাদের সাথে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশের জনসংখ্যা পরিস্থিতি, সমস্যা ও সমাধান। আজকের পুরো ভিডিও জুড়ে আমরা বাংলাদেশের জনসংখ্যা পরিস্থিতি, সমস্যা ও সমাধান নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। দেখব বাংলাদেশের জনসংখ্যার অবস্থাটি কি, অর্থাৎ বৈশিষ্ট্যটা কি, এখানে আমরা কত নারী দেখতে পাই, কত পুরুষ অনুপাতে দেখতে পাই, কোন বয়সের মানুষ বেশি, নির্ভরশীল জনসংখ্যা পরিমাণটি আসলে কত, এগুলো অনেক কিছু আমরা আজকে দেখব পুরো ভিডিও জুড়ে, এবং এই সমস্যাগুলো পরবর্তীতে আমরা চিহ্নিত করব এবং আমরা সেগুলো সমাধান খোঁজারও চেষ্টা করব। এবং প্রথমে যে তোমাদের গল্পটি বললাম, সেই গল্পটির সাথে আজকের টপিকটি কিভাবে কানেক্টেড সেটি দেখানোর চেষ্টা করব। প্রথমেই বন্ধুরা, আমরা যদি বাংলাদেশের জনসংখ্যার বৈশিষ্ট্যটি একটু দেখতে চাই, তাহলে সেটি বলার আগে বাংলাদেশের জনসংখ্যাটি কত সেটি একটু বলে দিই। বাংলাদেশের প্রতি 10 বছর পর পর আদমশুমারি হয়ে থাকে। ঠিক আছে বন্ধুরা, আদমশুমারি হচ্ছে লোকগণনা। একটা দেশে কতজন জনসংখ্যা আছে সেটা গণার যে পদ্ধতি, সেটিকে আদমশুমারি বলা হয়ে থাকে। তো বাংলাদেশে যে সর্বশেষ যে আদমশুমারি, সেটি হয়েছিল 2011 সালে। ঠিক আছে, 2011 সালে বাংলাদেশের সর্বশেষ আদমশুমারি হয়েছিল এবং সেই আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে 2011 সালে আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে 14.97 কোটি। দেখো, 2011 সাল অনেক আগেই পার হয়ে গেছে, এখন সংখ্যাটি আসলে আর একটু বেশি হবে, তবে এই সংখ্যাটি পরিবর্তনশীল। আমি যেহেতু তোমাদেরকে 2021 সালের এনসিটিভি যে বইটি আছে সেই বইটি থেকে পড়াচ্ছি, পরবর্তীতে বইয়ে যদি পরিবর্তন আসে সেই সংখ্যাটিরও কিন্তু পরিবর্তন আসতে পারে। তো দেখো, 2011 সালে আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে 14.97 কোটি এবং বাংলাদেশের প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যা ঘনত্ব হচ্ছে 1015 জন। ঠিক আছে, অর্থাৎ বাংলাদেশের প্রতি 1000 বর্গ কিলোমিটারে 1000 না, প্রতি 1 বর্গ কিলোমিটারে, আমি যদি 1000 বলে থাকি সেটা হবে 1, প্রতি 1 বর্গ কিলোমিটারে বাংলাদেশের 1015 জন করে বাস করে। এটি অনেক বেশি একটা সংখ্যা, প্রতি মাত্র 1 বর্গ কিলোমিটারে 1015 জন সংখ্যাটা অনেক বেশি, এবং পৃথিবীতে এত ঘনবসতিপূর্ণ দেশ আসলে খুব কমই দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তো এত ঘনবসতি যেহেতু পৃথিবীতে বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি, এটি বাংলাদেশের জন্য একটা কিন্তু সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের জনসংখ্যা তো আশীর্বাদ তো নয়ই, বরঞ্চ এটি এখন একটা অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। এখন দেখো বন্ধুরা, বাংলাদেশের পৃথিবীতে যেসব অঞ্চলগুলো জনসংখ্যার দিক থেকে, জনসংখ্যার ঘনত্বের দিক থেকে দ্রুত বর্ধিষ্ণু অঞ্চল আছে, তাদের মধ্যে বাংলাদেশ কিন্তু সেই একটা অন্যতম একটা দেশ। তো দেখো, এখন বাংলাদেশের জনসংখ্যা জনসংখ্যার বৈশিষ্ট্যটি একটু দেখি। প্রথমত, বাংলাদেশের জনসংখ্যা খুব দ্রুত বৃদ্ধি পারলেও বৃদ্ধির হারটি কিন্তু হ্রাস পাচ্ছে। আমরা এটি বৃদ্ধির হার হ্রাস পাচ্ছে মানে কি, বাংলাদেশে বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির হার কত সেটি একটু পরে আমরা দেখব। একসময় ধরো সেটি ছিল 2%, পরবর্তীতে সেটি হয়তো বা 1.5% এসেছে, তার পরবর্তীতে আরও কমে গেছে। তাহলে বাংলাদেশের জনসংখ্যা বাড়ছে যদিও, কিন্তু জনসংখ্যা বৃদ্ধির হার আগে যে হার
হারে জনসংখ্যা বাড়তো সেই হারে কিন্তু এখন জনসংখ্যা বাড়ছে না, অর্থাৎ আস্তে আস্তে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হারটি কমছে। এটি কিন্তু খুবই স্বস্তিদায়ক একটা ঘটনা। ঠিক আছে, বাংলাদেশ সরকার চাচ্ছে এই যে জনসংখ্যা বৃদ্ধির হারটি হ্রাস পাওয়াতে আরও তাড়াতাড়ি আরও বেশি হ্রাস পাওয়াতে চাচ্ছে। তো এর জন্য কিন্তু আসলে সবার সম্মিলিত প্রচেষ্টাটি দরকার। পরবর্তীতে দেখো, বাংলাদেশের আয়তন এবং সম্পদের তুলনায় জনসংখ্যা হচ্ছে অনেক বেশি। বাংলাদেশের আয়তন কত বলতো? 1,47,570 বর্গ কিলোমিটার, তাই না? মাত্র এত ছোট একটা দেশের মধ্যে জনসংখ্যা হচ্ছে প্রায় 14.97 কোটি, যেটি বর্তমানে আরও বেশি। ঠিক আছে, তো দেখো এটা তো আমরা আদমশুমারির হিসাবে বলেছি, বেসরকারি হিসাবে এই সংখ্যাটি কিন্তু আরও বেশি হবে। তো আয়তনের তুলনায় এবং বাংলাদেশের যে সম্পদ তার তুলনায় কিন্তু জনসংখ্যা অনেক বেশি, তাই না? পরবর্তী যেটি সেটা হচ্ছে নারী পুরুষের সংখ্যা প্রায় সমান। বাংলাদেশের তুমি যদি কোনো একদম সর্বশেষ যে সংসদ নির্বাচনটি গিয়েছে সেই সংসদ নির্বাচনে তুমি যদি ভোটারদের যে অনুপাতটি দেখো, অর্থাৎ বাংলাদেশের নারী ভোটার এবং পুরুষ ভোটারের অনুপাতটি কত সেটি যদি দেখো, তাহলে দেখবে বাংলাদেশের নারী এবং পুরুষ ভোটারের অনুপাত প্রায় সমান সমান। অর্থাৎ এটিতে আমরা বুঝতে পারি যে বাংলাদেশের নারী পুরুষের সংখ্যাও কিন্তু প্রায় সমান সমান। ঠিক আছে, সেটি যে বয়সেরই হোক না কেন। পরবর্তীতে দেশের অর্ধেক লোক হচ্ছে পরনির্ভরশীল। তোমাদের কি মনে আছে পরনির্ভরশীল মানুষ কারা? 0 থেকে 18 বছর বয়স যাদের, তারা হচ্ছে পরনির্ভরশীল, এবং 65 বছরের ঊর্ধ্বে যেসব মানুষ তাদেরকে আমরা পরনির্ভরশীল জনগোষ্ঠী হিসাবে কিন্তু অভিহিত করছি। এবং বাংলাদেশের এই যে 0 থেকে 18 বছর বয়স্ক এবং 65 বছরের বয়স্ক মানুষই কিন্তু বেশি, প্রায় অর্ধেক মানুষই এতটুক রয়েছে। এবং এটা কিন্তু একটা সমস্যা, কারণ এত সংখ্যক দেশের অর্ধেক মানুষই যদি পরনির্ভরশীল হয় তাহলে বাকি অর্ধেকের উপর কিন্তু অনেক বড় একটা চাপ পড়ে যায় এই বিশাল একটা সংখ্যাকে ভরণ পোষণ করার জন্য। পরবর্তীতে দেখো, বাংলাদেশের জন্মহার মৃত্যুহার অপেক্ষা কম হ্রাস পেয়েছে। বাংলাদেশে মৃত্যুহার জিনিসটা হ্রাস পাওয়াটাই ভালো, কিন্তু বাংলাদেশের মৃত্যুহার যতটা হ্রাস পেয়েছে তার সেই তুলনায় জন্মহার কিন্তু অতটা বেশি হ্রাস পায়নি। ঠিক আছে, একটা সময় বাংলাদেশে অনেক শিশু মৃত্যু হতো, সেখান থেকে বাংলাদেশ অনেক বেশি ভালো করেছে। বাংলাদেশ শিশু মৃত্যু হার কমানোর জন্য আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছে। তো দেখো, বাংলাদেশে মৃত্যুহার যতটা কমেছে জন্মহার কিন্তু সেই তুলনায় কমেনি, মৃত্যুহারের সাথে যদি আমি তুলনা করি। এবং বাংলাদেশের যে অধিকাংশ লোকই গ্রামে বসবাস করে। বাংলাদেশ যেহেতু উন্নয়নশীল একটি দেশ এবং এই দেশে যেহেতু এখনও শিল্পায়নের প্রক্রিয়া, নগরায়নের প্রক্রিয়া চলছে, তাই বাংলাদেশে এখনও অধিকাংশ জায়গায় আসলে নগরে পরিণত হয় নাই, বা সেখানে নগরের সুযোগ সুবিধাটি কিন্তু পাওয়া যাচ্ছে না। এই জন্য অধিকাংশ জায়গাটিকে আমরা গ্রাম হিসেবে অভিহিত করি, এবং বাংলাদেশে অধিকাংশ লোকই কিন্তু কিসে? গ্রামে বসবাস করে। পরবর্তীতে উন্নত দেশগুলোর তুলনায় বাংলাদেশের গড় আয়ুষ্কাল কম। বাংলাদেশের উন্নত দেশগুলোর তুলনায় বাংলাদেশের যে গড় আয়ুষ্কাল সেটি কিন্তু কম। এটির অনেক নানাবিধ কারণ আছে। বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা, বাংলাদেশের সচেতনতা মানুষের, এই সব কিছুর উপর আসলে আয়ুষ্কালের ব্যাপারটি নির্ভর করে। ঠিক আছে, বাংলাদেশের মানুষের খাদ্যাভ্যাস সব কিছুর উপরে এগুলো নির্ভর করে। তো উন্নত দেশগুলোর তুলনায় বাংলাদেশের যে মানুষের গড় আয়ুষ্কাল, সেই গড় আয়ুষ্কালটি কম। তবে স্বস্তির ব্যাপার হচ্ছে যে বাংলাদেশের যে গড় আয়ুষ্কালটি সেটি বর্তমানে বাড়তে শুরু করেছে। এটি একদম 70-এর কাছাকাছি চলে গেছে, অর্থাৎ 70 বছরের কাছাকাছি বর্তমানে গড় আয়ুষ্কালটি চলে গেছে। তো দেখো, এক্সাক্ট সংখ্যাটি আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তো কিন্তু সেটি 70-এর কাছাকাছি হবে। তো দেখো বন্ধুরা, আমরা বাংলাদেশের জনসংখ্যার যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটি দেখলাম। এখন একদম প্রথম যে আমরা দেখলাম যে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধি পেলেও জনসংখ্যা বৃদ্ধির হার সেটি কিন্তু হ্রাস পাচ্ছে। এইটি কি? এটি আরেকটু পরিষ্কারভাবে যদি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হারটি একটু সাল হিসাবে দেখাই। 1981 সালে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার ছিল 2.31%। এটি কিন্তু অনেক বেশি। ঠিক আছে, 1991 সালে অর্থাৎ মাত্র 10 বছরের ব্যবধানে বাংলাদেশ তার জনসংখ্যা বৃদ্ধির হারটি নিয়ন্ত্রণ করতে কমাতে সক্ষম হয়, এবং সেটি হয় 2.17%। পরবর্তীতে অর্থাৎ প্রায় 0.14% কিন্তু 10 বছরে কমেছে জনসংখ্যা বৃদ্ধির হার। পরবর্তীতে 2001 সালে অর্থাৎ আরও 10 বছর পর বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কমে দাঁড়ায় 1.48 ভাগে। ঠিক আছে, 1.48 ভাগে, এবং এটি বেশ ভালো পরিমাণে কিন্তু 1991 থেকে 2001 পর্যন্ত কমেছে, বেশ ভালো সংখ্যাটি কমাতে সক্ষম হয়েছে। পরবর্তীতে 2009 সালে অর্থাৎ 8 বছরের ব্যবধানে 2001 থেকে 2009 বাংলাদেশ তার জনসংখ্যা বৃদ্ধির হার কমানোর ক্ষেত্রে পিছিয়ে গেছে, এবং সেক্ষেত্রে আমরা খুব সামান্য বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার বাড়তে দেখি। সেটা হচ্ছে 1.5, 1.48 থেকে 1.5-এ এটি বেড়ে যায়।
তবে আবারও 2 বছরের ব্যবধানে বাংলাদেশ আরও একটা অভাবনীয় সাফল্য দেখায়। মাত্র 2 বছরের ব্যবধানে বাংলাদেশ সেই সংখ্যাটি কমিয়ে 1.37 কিন্তু নিয়ে আসতে সক্ষম হয়ে থাকে। তাহলে দেখো বন্ধুরা, 2001 থেকে 9 8 বছরে মাত্র 0.02% বেড়েছিল, কিন্তু বাংলাদেশে আবার সেই সংখ্যাটিকে আরও ভালো প্রায় 0.13% কমিয়ে আনতে সক্ষম হয়েছে মাত্র 2 বছরের ব্যবধানে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি মোটামুটি বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার সেটি আস্তে আস্তে আসলে কিন্তু হ্রাস পাচ্ছে। শুধুমাত্র 2009 সালটি, সেই 9 সালটি একটা ব্যতিক্রম হিসেবে এখানে কাজ করছে। তো বন্ধুরা, বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হারটি কীরকম সেটা কিন্তু তোমরা দেখে গেলে। এখন দেখো, আমি তোমাদেরকে যদি বাংলাদেশের জনসংখ্যার বয়স অনুযায়ী বন্টনটি দেখাই, এই চিত্রটির নাম কি তোমাদের মনে আছে? এটিকে আমরা বলি পপুলেশন স্ট্রাকচার অথবা জনসংখ্যা কাঠামো, এবং উন্নয়নশীল দেশগুলোতে যেটিকে আমরা বলছি কি বলতো, পপুলেশন পিরামিড, তাই না? যার বাম দিকে বোঝায় পুরুষ এবং ডান দিকে বোঝায় কি বলতো, মহিলা, এবং এর যে অনুভূমিক যে সারি সেখানে বোঝায় হচ্ছে জনসংখ্যা, আর উলম্ব যে সারি সেটি দিয়ে বোঝায় হচ্ছে বয়স। ঠিক আছে, এখানে মিলিয়নে দেওয়া আছে, তোমরা জানবে যে 1 মিলিয়ন সমান হচ্ছে 10 লাখ। ঠিক আছে, 1 মিলিয়ন সমান হচ্ছে 10 লাখ। তো আমরা যদি একটু দেখি, তাহলে দেখো বাংলাদেশের জনসংখ্যার হচ্ছে সবচেয়ে বেশি মানুষ হচ্ছে 0 থেকে 4 বছর বয়স্ক শিশু, অর্থাৎ ঠিক আছে, দেখো সেখানে মেয়ে শিশুর পরিমাণ হচ্ছে প্রায় 8.5 মিলিয়নের মতো, 8.5, এটা 9-এর কাছাকাছি চলে গেছে আর কি আসলে, এবং পুরুষের এবং ছেলে শিশুর পরিমাণটি আসলে 9-এ চলে গেছে। ঠিক আছে, অর্থাৎ প্রায় কিন্তু সমান ছেলে শিশু মেয়ে শিশু। 5 থেকে 9 বছর বয়সেও কিন্তু আমরা প্রায় সমানই দেখতে পাই। একেবারে যদি এখন আমরা যদি 18 পর্যন্ত দেখি, যে বাংলাদেশে 0 থেকে এই যে দেখো 15 থেকে 19 পর্যন্ত যে সংখ্যাটি আছে এই পর্যন্ত আমরা দেখতে পাই। তো বাংলাদেশে এটা হচ্ছে নির্ভরশীল, 15 থেকে 18 হবে, 19টা বাদ যাবে, 19 থেকে আবার শুরু হচ্ছে আমার নির্ভরশীল না এই জনগোষ্ঠী, এবং 65 বছরের ঊর্ধ্বে আমরা দেখতে পাই। তো বাংলাদেশে আসলে একেবারে 90 থেকে 94 বছরের মানুষ আসলে খুবই কম আমরা দেখতে পাই। 95 থেকে বেশি বয়স্ক মানুষ আছে, সেটা খুবই কম। এমনকি 85 থেকে 95 আমরা খুব কম দেখতে পাই। হ্যাঁ, আমরা যদি একটু বয়স্ক বলি সেক্ষেত্রে আমরা দেখতে পাই সাধারণত 60 থেকে 64 বছর বয়সে আমরা দেখতে পাচ্ছি, তাই না? তো দেখো বাংলাদেশের যে পপুলেশন স্ট্রাকচার বা জনসংখ্যা কাঠামো, সেটি দেখো উপরের থেকে আস্তে আস্তে নিচের দিকে কি হচ্ছে, স্ফীত হচ্ছে। এটা কিন্তু একটা সমস্যা, কারণ কি এখানে বড় একটা জনগোষ্ঠী, একটা বড় অংশই কিন্তু কি বলতো, নির্ভরশীল, এবং একটা দেশে যত বেশি নির্ভরশীল জনগোষ্ঠী থাকবে সেই দেশে উন্নয়নটি তত দেরিতে হবে। আমরা যে উন্নত দেশগুলোতে সেখানে দেখেছিলাম যে সেখানে জনসংখ্যা কাঠামোগুলো অনেকটা এরকম, অর্থাৎ মাঝের দিক থেকে হচ্ছে স্ফীত। মাঝের দিক থেকে স্ফীত কেন, অর্থাৎ তাদের যে স্বাবলম্বী যে জনগোষ্ঠী সেই সংখ্যাটি সেখানে বেশি, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে সেটি কিন্তু আমরা দেখছি না। তবে এত হতাশ হওয়ার আমাদের জায়গা কারণ নেই, কারণ বাংলাদেশে যে নিচের দিকে যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটি আমরা যদি ঠিকঠাকভাবে জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে পারি পরবর্তীতে, তাহলে আমাদের নিচের দিকে যারা বর্তমান নির্ভরশীল জনসংখ্যা আছে অর্থাৎ 18-র নিচে, তারা কিন্তু বড় হয়ে এই স্বাবলম্বী জনগোষ্ঠীতে প্রবেশ করবে এবং তারা কিন্তু দেশের উৎপাদন কাজে সরাসরি প্রভাব রাখবে, এবং তখন যদি জনসংখ্যা বৃদ্ধির হারটি অনেক কম থাকে তখন দেশের উন্নতি কিন্তু অনেক দ্রুত গতিতে করা সম্ভব হবে। তাহলে বুঝতে পেরেছো, বাংলাদেশের আশা আছে সামনে ভালো করার এবং সম্ভাবনা আছে। বাংলাদেশের এখন উচিত হবে যে ঠিকঠাক মতো জনসংখ্যাকে একটা আশীর্বাদে বা সম্পদে পরিণত করার চেষ্টাটি পরিকল্পনা মাফিক করে যাওয়া। তো বন্ধুরা, আমরা এই যে বয়স অনুযায়ী যখন জনসংখ্যা বন্টন দেখছি তখন দেখি সবচেয়ে বেশি জনসংখ্যা হচ্ছে কিন্তু কত, 0 থেকে 4 বছর বয়স্ক যারা এই বয়সী জনসংখ্যা হচ্ছে সবচেয়ে বেশি। আর কর্মক্ষম বয়স কাঠামো জনসংখ্যা কোনটি আমরা তো বলেছি, সেটি হচ্ছে 0 থেকে 19 থেকে আমরা 0 থেকে 18 হচ্ছে নির্ভরশীল এবং 65+ হচ্ছে নির্ভরশীল। এর মাঝামাঝি যারাই থাকে তারা কি বলতো, তারা হচ্ছে আত্মনির্ভরশীল অথবা তারা হচ্ছে স্বাবলম্বী। তো বন্ধুরা, বাংলাদেশে দেখো, বাংলাদেশের ক্ষেত্রে এটা সকল দেশের ক্ষেত্রেই প্রযোজ্য যে কোনো দেশে ভূমি সীমিত এবং প্রাকৃতিক সম্পদও কিন্তু নির্দিষ্ট। ঠিক আছে, যে কোনো দেশেই হোক ভূমি কিন্তু সীমিত হয় এবং প্রাকৃতিক সম্পদও সীমিত হয়। এখন সেটি জনসংখ্যা যদি তখন বেশি হয়ে যায় তখন তার একটা সমস্যা। তাই আমার কি করতে হবে, বাংলাদেশের জনসংখ্যা কি হচ্ছে, দ্রুত বৃদ্ধি পাওয়ায় ভূমি এবং সম্পদের উপর কিন্তু চাপ বাড়ছে, এবং
অনেক প্রত্যক্ষ এবং পরোক্ষ সমস্যার সৃষ্টি হচ্ছে। সেই সমস্যার সৃষ্টিটি কি হচ্ছে সেটা দেখবো। একদম যখন প্রথমে প্রশ্নটি করেছিলাম, গল্প দুটো বলেছিলাম, সেটির সমস্যা এখন দেখবে। দেখো, জমি খণ্ড বিখণ্ডিত হচ্ছে এবং উৎপাদন হ্রাস পাচ্ছে। আগের ভিডিওতে বলেছিলাম যে জনসংখ্যা যত বাড়ছে জমি খণ্ড বিখণ্ড হয়ে যাচ্ছে এবং তাতে উৎপাদনগুলো কিন্তু কি হচ্ছে বলতো, হ্রাস পেয়ে যাচ্ছে, মাথা পিছু আয় হ্রাস পাচ্ছে এবং জীবনযাত্রার মান নিচু হয়ে যাচ্ছে। এই জায়গাটিতে আমরা সেই গল্পের উত্তরটি পাবো। দেখো, যখন যে লোকটির পরিবারের সদস্য সংখ্যা 3 জন এবং তার পরিবার এবং তাদের হচ্ছে মাসিক আয়, পরিবারের যেহেতু সে একজনই হচ্ছে উপার্জনক্ষম ব্যক্তি, সেই পরিবারটির মাসিক আয় যেহেতু 10,000 টাকা, তাহলে দেখো আমি যদি মাসেও হিসাব করে মাথা পিছু আয় কত হয়, তাহলে দেখো মাথা পিছু আয় মাসেও তাদের 3,300 টাকার একটু বেশি হয়। অপরদিকে যে লোকটির পরিবারের সদস্য সংখ্যা 5 জন, ধরো ঠিক আছে, আমি 5 জন বা 7 জন যদি বলি তখন তো আরও কমবে। 5 জন হলেই দেখো 3,000 থেকে সেটি কমে মাসিক মাথা পিছু আয় সেটি কমে 10,000 যদি থাকে তাহলে সেটি হবে 2,000 করে 5 জনের। 7 জন হলে তো সেটি আরও কমবে, তাই না বন্ধুরা? তাহলে দেখো মাথা পিছু আয় যখনই হ্রাস পায় তখন তাদের জীবনযাত্রার মানও কিন্তু কি হয়ে যায় বলতো, কমে যায়। যাদের তোমার কাছে ধরো 5,000 টাকা আছে, তুমি যত বেশি সুযোগ সুবিধা পাবে, যার কাছে 1,000 টাকা আছে সে কি তত বেশি সুযোগ সুবিধা পাবে? নিশ্চয়ই পাবে না। এবং যার জন্য বাংলাদেশে মাথা পিছু আয় হ্রাস পাচ্ছে এবং জীবনযাত্রার মান আর হ্রাস পায়, জনসংখ্যা বেড়ে গেলে এবং জীবনযাত্রার মানও কমে যায়। তবে আশার ব্যাপার হচ্ছে বাংলাদেশে মাথা পিছু আয় বৃদ্ধি পাচ্ছে। অপরদিকে দুঃখের ব্যাপার হচ্ছে যে বাংলাদেশে মাথা পিছু আয় বৃদ্ধি পেলেও সেটি সুষমভাবে বৃদ্ধি পাচ্ছে না। অর্থাৎ একটা নির্দিষ্ট গোষ্ঠীর মাথা পিছু আয় বৃদ্ধি পাচ্ছে, অন্য গোষ্ঠীর মাথা পিছু আয় বৃদ্ধি পাচ্ছে না। যার ফলে, যেমন আমি যদি দুটো লোকের কথা বলি ব্যাপারটা বোঝাই যদি একটু, যেমন ধরো একজনের মাসিক আয় হচ্ছে 10,000 টাকা, আরেকজনের মাসিক আয় হচ্ছে 90,000 টাকা। তাহলে আমি যদি গড় করি তাহলে দুজনের মাথা পিছু মাসিক আয় হবে কত? 50,000 টাকা। দেখো 10,000 আর 90,000 1 লাখ হয়, তাহলে তখন যদি দুজনে গড় করি, অর্ধেক করি, তাহলে দুজনেরই 50,000 টাকা। তাহলে মাথা পিছু আয় হিসেবে বলছি যে দুজনেরই তো তাহলে 50,000 টাকা। দেখে তো খুব ভালো মনে হবে, কিন্তু ব্যাপারটা কিন্তু আসলে তা না। সমস্যা যেটি হচ্ছে বাংলাদেশে এই যে 10,000 টাকা যাদের আয়, তাদের মাথা পিছু খুব আশানুরূপভাবে বাড়ছে না, বরঞ্চ যাদেরটা বাড়ছে এই যাদের 90,000 টাকা আয় তাদের অনেক বেশি পরিমাণে বাড়ছে, যার ফলে মাথা পিছু আয়ের সুষম বন্টনটি দেখতে পাচ্ছি না। এবং জনসংখ্যা তো বেড়েই চলছে, এর ফলেও কিন্তু এরা বিভিন্ন ধরনের সমস্যায় সম্মুখীন হচ্ছে। অর্থাৎ সমাজের যারা একটু আর্থিক দিক থেকে যাদের একটু অসঙ্গতিটি বিদ্যমান, মধ্যবিত্ত বা নিম্নবিত্ত যে মানুষগুলো। পরবর্তীতে অত্যধিক জনসংখ্যার কারণে, দেখো অত্যধিক জনসংখ্যার কারণে, এখানে অত্যাধিক হবে না বন্ধুরা, এখানে অত্যধিক হবে, আকারটি হবে না, খুবই দুঃখিত। তো দেখো অত্যধিক জনসংখ্যার জন্য স্বাস্থ্যসেবার মান কমে যায়। বাংলাদেশের জনসংখ্যা অনেক বেশি, ঠিক আছে, বাংলাদেশের জনসংখ্যা ধরো প্রতি একজন ডাক্তারের জন্য, একজন ডাক্তার যদি 10 জন করে রোগী দেখে, আর একজন ডাক্তার যদি সে 100 জন রোগী তার ভাগে পড়ে, কে সবচেয়ে ভালোভাবে রোগী দেখতে পারবে বলতো? যার 10 জন করে সে দেখতে পারবে, সে 10টা রোগীকে ভালোভাবে দেখতে পারবে। অপরদিকে যার উপর দায়িত্ব 100 জনকে দেখার, সে কি ভালোভাবে দেখতে পারবে? পারবে না, কারণ সে ঠিকভাবে তো সময় দিতে পারবে না। তো দেখো এই জন্য বাংলাদেশের জনসংখ্যা যত বাড়ছে স্বাস্থ্যসেবার মানও কিন্তু এর সাথে কমবে, ঠিক আছে। জনসংখ্যা বৃদ্ধি পেলে স্বাস্থ্যসেবা কিন্তু অপ্রতুল হয়ে যায়, যেটা একটু আগে তোমাদেরকে বললাম। স্বাস্থ্যসেবা সবাই পায় না, ঠিকঠাকভাবে পায় না। সরকারি হাসপাতালগুলোতে অনেক বেশি ভিড় থাকে। সরকারি হাসপাতালগুলো হয়তো বা দেখো 100 শয্যা বিশিষ্ট যদি হয়, তাহলে সেখানে হয়তো বা 100 শয্যা বিশিষ্ট যদি হয়, দেখা গেছে একদিনে যদি 200 মানুষ আসে, তাহলে বাকিদেরকে কোথায় রাখবে? দেখা যায় অনেকেই সরকারি হাসপাতালগুলোর বারান্দায় গিয়ে আশ্রয় নিতে বাধ্য হয়। এই ধরনের খুবই দুঃখজনক স্বাস্থ্যসেবা কিন্তু আমরা দেখতে পাই। তার কারণটি আসলে কিন্তু একাই সরকারের যে অনিচ্ছা ব্যাপারটি এমন না, বরঞ্চ এখানে কারণটি হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি এত বেশি হচ্ছে যে সরকার চাইলেও সবাইকে ঠিকভাবে কিন্তু স্বাস্থ্যসেবাটি দিতে সক্ষম হচ্ছে না। পরবর্তীতে দেখো যখনই মাথাপিছু আয় কম হয়, একটা মানুষের 10,000 টাকা যদি আয় হয় এবং তার খরচ যদি 10,000 টাকাই হয়, সে কিন্তু কিছু সঞ্চয় করতে পারবে না। অপরদিকে যে মানুষটির আয় 50,000 টাকা হবে, সেই মানুষটি কিন্তু দেখো তার খরচ যদি 40,000 টাকাও হয়, সে 10,000 টাকা বেঁচে যাবে। সেই টাকাটি সে সঞ্চয় করবে। সে যখন সঞ্চয় করে তখন সে সঞ্চয় করে ফলে
তখন দেশে বিনিয়োগটি বৃদ্ধি পায়, এবং বিনিয়োগ যখন বৃদ্ধি পায় তখন কর্মসংস্থানেরও সৃষ্টি হয়। কিন্তু যখন দেশে মাথাপিছু আয় কমে তার সাথে সাথে সঞ্চয় কমে, এবং যখন সঞ্চয় কমে তখন বিনিয়োগ কমে, এবং যখন বিনিয়োগ কমে তার ফলে নতুন কর্মসংস্থান সৃষ্টি হয় না, এবং যখন নতুন কর্মসংস্থান সৃষ্টি হয় না তখন কি হয় বলতো, বেকারত্বের আমরা দেখতে পারি, বেকারত্বগুলো সৃষ্টি হয়। তাহলে বুঝতে পেরেছো এগুলো কিন্তু একটা চক্র হিসেবে এগুলো সৃষ্টি হয়। এটাকে আমরা দারিদ্র্যের দুষ্ট চক্র হিসেবে অভিহিত করতে পারি। ঠিক আছে, মাথাপিছু আয় কমে যার ফলে সঞ্চয় কমে, যার ফলে বিনিয়োগ কমে, এবং যার ফলে কর্মসংস্থানও কমে, এবং যার ফলে বেকারত্বটি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এবং বাংলাদেশে এটি খুবই বড় একটা সমস্যা। বাংলাদেশের শিক্ষিত বেকারের সমস্যা অনেক বেশি। অনেকে অনেক উচ্চশিক্ষা নিয়েও বর্তমানে কোনো ধরনের চাকুরি জোগাড় করতে পারছে না, তারা সক্ষম হচ্ছে না। তো এই ধরনের ব্যাপারগুলো কিন্তু কারণেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন দেখো বন্ধুরা, আমরা মূল্যবোধের অবক্ষয় হয় যখন জনসংখ্যা অনেক বাড়ে, তখন মূল্যবোধের অবক্ষয় হয় সমাজে। ঠিক আছে, মানুষের যখন আয় কমে যায়, যখন তাদের আয়ের ঘাটতি চলে আসে, ঠিক আছে, তো মূল্যবোধের অবক্ষয় হয়। জীবিকার তাগিদে মানুষ বেঁচে থাকার তাগিদে তখন চুরি ডাকাতি ছিনতাই এগুলো করে। চুরি ডাকাতি ছিনতাই করে বলেই সেই মানুষগুলোকে আমরা ঘৃণা করি, কিন্তু আমরা জানতে চাই না যে সেই মানুষগুলোর এই চুরি করার পিছনে বা এই ডাকাতি করার পিছনে বা ছিনতাই করার পিছনে আসল কারণটি কি। এটি যদি আমরা জানতে চাই তাহলে মনে হয় আমরা আসলে সমাজকে আরও খুব সুন্দর একটা সমাজে তৈরি করতে পারবো। কিন্তু যেটা হয় যে এইসব মানুষগুলো তাদের অনেকেই জীবিকার তাগিদে তারা পেটের ক্ষুধা নিবারণের জন্যে তারা এই চুরি ডাকাতি ছিনতাই করতে বাধ্য হয়, যার ফলে সমাজে মূল্যবোধের অবক্ষয় হয় এবং সমাজ জীবনের নিরাপত্তার অভাবটি কিন্তু প্রকটভাবে আমাদের সামনে চলে আসে। তাহলে দেখতেই পাচ্ছ জনসংখ্যাটি আসলে কত বেশি বাংলাদেশের জন্য একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে, তাই না? এখন দেখো বন্ধুরা, বাংলাদেশের বাসস্থান চাহিদা বৃদ্ধি পাচ্ছে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে। আগের ভিডিওতে যখন তোমাকে আমি বলেছিলাম যে করিম সাহেবের যে তোমাদের নিশ্চয়ই মনে আছে যে করিম সাহেবের 5 জন সন্তান, যখন 5 জন সন্তান থাকবে এবং তার জমি তখন কিন্তু 5টি ভাগে ভাগ হয়ে যাবে, তখন বাসস্থানের চাহিদা বৃদ্ধি পাবে, জমির ব্যবহার বৃদ্ধি পাবে এবং কৃষি ভূমি কিন্তু হ্রাস পাবে, এবং যার ফলে উৎপাদন যেটি সেই উৎপাদনও কিন্তু হ্রাস পাবে, তাই না? এবং পরবর্তীতে জনসংখ্যা দ্রুত বৃদ্ধি, জনসংখ্যার হচ্ছে দ্রুত বৃদ্ধি হয়, খাদ্য কম বৃদ্ধি হয়। ঠিক আছে, খাদ্যের ঘাটতি দেখা যায়। জনসংখ্যা যে হারে বৃদ্ধি পাচ্ছে খাদ্য কিন্তু উৎপাদন সেই হারে বৃদ্ধি পাচ্ছে না, যার ফলে কিন্তু খাদ্য ঘাটতি দেখা যাচ্ছে, এবং যার ফলে খাদ্য আমদানি করতে হয়। দেখো বাংলাদেশে চাল এত বেশি উৎপাদিত হয়, তারপরও বাংলাদেশে চাল আমদানি করতে হয়। কেন আমদানি করতে হয় বলো তো? না হলে খাদ্য ঘাটতি দেখা দিবে, চালের দাম হু হু করে বেড়ে যাবে। এখন দেখো বাংলাদেশে বন নিধন হচ্ছে, তাই না? বাসস্থানের জন্য, কৃষিভূমি করার জন্য পাহাড় কাটা বৃদ্ধি হচ্ছে, এটা বিভিন্ন কারণে পাহাড় কাটা হচ্ছে, বসতি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এগুলো যে বৃদ্ধি পাচ্ছে এর যার ফলে পরিবেশ দূষণ বৃদ্ধি পাচ্ছে। যখন তুমি বন নিধন করে ফেলো পরিবেশের ভারসাম্য দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়। পাহাড় কাটছো, পাহাড়ের কাটার ফলে পাহাড়ি ধসের মতো বা ভূমিধসের মতো দুর্যোগকে তুমি অনেক দ্রুত ডেকে নিয়ে আসে, তাই না? এবং যখন বসতি বৃদ্ধি পায়, এরকম বস্তি বসতিগুলো দেখো, এখানে তোমরা চিত্র দেখতে পাচ্ছ, এখানকার যে স্যানিটেশনের যে অবস্থা, ঠিক আছে, স্যানিটেশনের অবস্থা ঠিকভাবে নেই, স্বাস্থ্যের অবস্থা ঠিকভাবে নেই, অনেক বেশি নোংরা থাকে, যার ফলে পরিবেশ দূষণ অনেক বেশি হয়ে থাকে, তাই না? তো খাদ্য আমদানি বৃদ্ধি হয়। আমরা আগেই বলেছি যখন খাদ্য ঘাটতি হয় তখন খাদ্যগুলো আমদানি করতে হয়, বিদেশ থেকে নিয়ে আসতে হয়, কিনে নিয়ে আসতে হয়, যার ফলে খাদ্য আমদানি যখন বৃদ্ধি পায় তখন তোমার দেশে যে বৈদেশিক মুদ্রা সেগুলো হ্রাস পায়, তাই না? খরচ অর্থাৎ বৃদ্ধি পাচ্ছে। এবং দেখো তোমরা প্রায় অধিকাংশ মানুষই যারা এই ক্লাসটি দেখছো দেখবে তোমাদের ক্লাসে অনেক বেশি ছাত্রছাত্রী রয়েছে, তাই না? আমার নিজেরও, আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়ছি আমার নিজেরও আমার ক্লাসরুমে মোট ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 70 জন। তুমি চিন্তা করো একটা জায়গায় 70 জন যদি পড়ালেখা করে তাহলে একজন শিক্ষকের পক্ষে কি ঠিকভাবে 70 জন কি শিক্ষা দান করাটা কি সম্ভব না। বাংলাদেশে তো কোথাও আরও অনেক বেশি শিক্ষার্থী আমরা একটি ক্লাসরুমে দেখতে পাই, 100 জনেরও বেশি এরকম জায়গা আমরা দেখতে পাই, যার ফলে যখন অত্যাধিক ছাত্রছাত্রী ভর্তি হয় যার ফলে শিক্ষার পরিবেশটি কিন্তু নষ্ট হয়। প্রকৃত শিক্ষা সবাইকে সঠিক শিক্ষাটি দেওয়া যায় না, মানসম্মত শিক্ষাটি দেওয়া যায় না, ভর্তির সমস্যাটি হয়ে যায়, তাই না? বাংলাদেশে বর্তমানে অনেকগুলো স্কুল আছে, কলেজ আছে, কিন্তু তারপরে দেখো বাংলাদেশের মানগুলো, ভালো স্কুল কলেজের মানগুলো কিন্তু আস্তে আস্তে স্কুল কলেজের মানগুলো কিন্তু অনেকগুলোরই কম, অনেক বেশি নিচে, তাই না? এবং এত স্টুডেন্টকে, এত ছাত্রছাত্রীকে কোথায় ভর্তি করাবে সেটাও কিন্তু একটা সমস্যা হিসেবে দাঁড়িয়েছে। প্রয়োজনীয় স্কুল কলেজের অভাব হচ্ছে, যার ফলে শিক্ষার হারটি কিন্তু একটা কম হয়ে যায়, তাই না? এবং
আমরা জনসংখ্যা বৃদ্ধির যে এই সমস্যাগুলো সেগুলো কিন্তু দেখলাম যে জনসংখ্যা আসলে কিভাবে বাংলাদেশের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এখন দেখো বন্ধুরা, বাংলাদেশের জনসংখ্যা সমস্যার সমাধানের যে উপায়, সেই সমস্যার সমাধানের উপায় হলো দেশের অর্থনৈতিক উন্নয়ন করতে হবে। একটা দেশে যখন অর্থনৈতিক উন্নয়ন হয় তখন কৃষি ব্যবস্থার আধুনিকায়ন হয়, দ্রুত শিল্পায়ন হয়, হ্যাঁ, পরিবহন যোগাযোগ ব্যবস্থা উন্নতি হয়। তোমরা ঢাকার রাস্তায় যদি চলাচল করো, যে গাড়িগুলো তোমরা দেখতে পাবে সেই গাড়িগুলো কি খুব ভালো অবস্থা আছে? সেই গাড়িগুলো দেখা যায় খুবই লক্কর ঝক্কর মার্কা যে গাড়িগুলো আছে, ঠিক আছে, সেগুলো চলছে, অর্থাৎ ফিটনেসবিহীন গাড়িগুলো চলছে। কিন্তু যখন তোমার দেশে অর্থনৈতিক উন্নয়ন হবে তখন দেশে পরিবহন যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে, যার ফলে অর্থনৈতিক উন্নয়নটিও কিন্তু আসলে ত্বরান্বিত হবে এবং রাস্তাঘাটগুলো আরও ভালো হবে। অধিক ঘনবসতিপূর্ণ স্থান যেগুলো রয়েছে, যেমন ঢাকায় অনেক বেশি মানুষ চলে আসছে, ঢাকা একটা মানে এত বেশি সব মানুষ এখন ঢাকা কেন্দ্রিক হয়ে গেছে। আমাদের উচিত হবে বিভিন্ন কলকারখানাগুলো, গার্মেন্টসগুলো ঢাকার বাইরে নিয়ে যাওয়া, যার ফলে ঢাকা থেকে অন্য কম ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে যাতে মানুষ চলে যায়। এছাড়া আমাদেরকে জন্ম নিয়ন্ত্রণ, শিক্ষার প্রসার, এই প্রভৃতির মাধ্যমে কিন্তু জনসংখ্যা হ্রাস করতে হবে। দেখো, একটা কথা তোমাদেরকে বলেছিলাম যে ওই যে মাথা পিছায় বাড়ছে ঠিকই, কিন্তু যার আয় 90,000 টাকা তারই বাড়ছে, তাই না? তো এই যে একটা অসম বন্টন আয়ের, এটা সমস্যা। তো জাতীয় আয়ের একটা সুষম বন্টন করতে হবে। মানুষের জীবনযাত্রার মান তখনই উন্নয়ন হবে, ঠিক আছে, এবং জনসংখ্যার সমাধানও হ্রাস পাবে। এবং আমরা যদি একটা দক্ষ জনসংখ্যা গড়ে তুলি, জনশক্তি গড়ে তুলি, তাহলে আমাদের জনসংখ্যাটা একটা সম্পদে, একটা জনসম্পদে পরিণত হবে। আমাদের কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্যের উন্নতির মাধ্যমে আমরা আমাদের দেশের মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি করতে পারি, ঠিক আছে, জনসংখ্যার সমাধান তখন সহজে করতে পারি। তো দেখো, আমাদের জনসংখ্যা বৃদ্ধি রোধের উপায়গুলো কি কি একটু যদি আমরা দেখার চেষ্টা করি। প্রথমত, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির সফল প্রয়োগের ব্যবস্থা করা। বিভিন্ন জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি আছে, সেই যে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিগুলো আছে সেগুলো যাতে সফল প্রয়োগ হয় সেগুলোর ব্যবস্থা করতে হবে, ঠিক আছে। জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থাগুলো নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে এক ধরনের ট্যাবু কাজ করে, এক ধরনের এটাকে যদি আমি বলি এক ধরনের সংকোচ কাজ করে। হ্যাঁ, এই সংকোচ থেকে সবাইকে দূর করার জন্য সচেতন করতে হবে মানুষকে, বিভিন্ন ক্যাম্পেইন চালাতে হবে, মানুষকে শিক্ষিত করতে হবে এই ব্যাপারে। তখন কিন্তু মানুষ এই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিগুলো সফল প্রয়োগ করতে সক্ষম হবে। বিলম্ব বিবাহ ব্যবস্থা চালু করা। বর্তমানে বাংলাদেশে মেয়েদের বিবাহের বয়স হচ্ছে 18 বছর, ন্যূনতম 18 বছর, এবং ছেলেদের হচ্ছে 21 বছর। এই সংখ্যাটি বাড়িয়ে মেয়েদের যদি 21 করা হয়, ছেলেদের যদি 24 করা হয়, তাহলে কিন্তু জনসংখ্যা যে বৃদ্ধি সেটি হার কিন্তু কমবে আরও। পরবর্তীতে বাল্যবিবাহ এবং বহুবিবাহ বন্ধ করা। প্রথম কথা, তোমার যখনই অল্প বয়সে বিয়ে হয় তখন কিন্তু আমরা জানি যে মেয়েরা সাধারণত 15 থেকে 45 অথবা 15 থেকে 49 এই সময় পর্যন্ত তারা জন্মদানে সক্ষম হয়ে থাকে, এবং পুরুষদের ক্ষেত্রে সেটা আরও বেশি হয়। তো দেখো, যত অল্প বয়সে বিয়ে হবে তত বেশি সময় পাবে সন্তান জন্মদান করার জন্য, তাই না? তখন বাবা মারা বেশি সন্তান জন্মদানে তার আগ্রহী হতে পারে। কিন্তু যখন তুমি বাল্যবিবাহ বন্ধ করে দিবে তখন এই জিনিসটি কিন্তু রোধ হবে, এবং বাল্যবিবাহের ফলেই কিন্তু বাংলাদেশে যে এত সমস্যা, তার একটা বড় সমস্যা, মানে জনসংখ্যা বৃদ্ধি যে এত বেড়েছে তার ভিতরে একটা অন্যতম কারণ হচ্ছে বাল্যবিবাহ। যদিও বর্তমানে বাল্যবিবাহ পরিমাণটি হ্রাস পেয়েছে, কিন্তু ইদানিং সময় সেটি আবার বাড়তে আমরা দেখি, একটা বাড়ার হার কিন্তু আমরা দেখছি। নারী শিক্ষা এবং নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। আমাদের নারীদের একটা বড় অংশ শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত ছিল এক সময়, যার ফলে তাদের কর্মসংস্থানের সুযোগটি হয়নি। যারা ঘরে গৃহিণী হিসেবে থাকে তারা ঘরে গৃহিণী হিসেবে থাকার ফলে তাদের দেখা যায় অধিক সন্তান তারা অনেক সময় জন্ম দিতে বাধ্য হন, পরিবারের চাপে, শ্বশুরবাড়ির চাপে। যখন আমরা নারীদেরকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করব, তারা সচেতন হবে, অল্প সন্তান নিয়ে সবার জন্য সঠিক ব্যবস্থা নিতে তারা সক্ষম হবে, এবং এই জন্য নারীদেরকে কি করতে হবে? শিক্ষিত করতে হবে এবং তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। দেশের জনগণের চিত্ত বিনোদনের নানাবিধ সুযোগ সুবিধা সৃষ্টির ব্যবস্থা করা, ঠিক আছে। দেশে বিভিন্ন ধরনের জনগণের যে চিত্ত বিনোদনের নানাবিধ সুযোগ সুবিধা সেগুলো হচ্ছে আমাদেরকে সৃষ্টি করতে হবে। পরবর্তীতে ধর্মান্ধতা, পুত্র সন্তানের উপর নির্ভরশীলতা, বংশরক্ষা প্রভৃতি কুসংস্কার দূর করতে হবে। একটা ব্যাপার দেখো, একটা ধর্মান্ধতা ব্যাপারটা বলে আমরা আমাদের দেশে মানুষ বলে মুখ দিয়েছেন যিনি খাওয়াবেন তিনি, অর্থাৎ আল্লাহ দিয়েছেন আল্লাহই খাওয়াবেন।
ব্যাপারটা অবশ্যই সত্যি, যিনি স্রষ্টা তিনিই খাওয়াবেন, কিন্তু তিনি তো তোমাকে বলেননি যে তোমার সামর্থ্য যদি একজনকে পালার থাকে তুমি সেখানে 10 জনকে জন্ম দাও, সেটা কি বলেছেন? সেটা তো বলেননি। তাই তুমি স্রষ্টার উপর ছেড়ে দিলে তো হবে না। স্রষ্টা তো তোমাকে স্পষ্টভাবেই বলে দিয়েছে যে তুমি যতটুকু সামর্থ্য পাবে সেই হিসাবে তুমি কাজটি করো, তাই না? তো আমাদের ধর্মান্ধতার দরুন আমরা কি করি বলতো, আমরা মনে করি যে আমরা যে স্রষ্টার উপর ছেড়ে দিই এবং আমরা নিজেরা চেষ্টা করি না, তখন আমরা অনেক সন্তান জন্মদান করাতে উৎসাহী হয় বাংলাদেশে অনেক মানুষ, যার ফলে ধর্মান্ধতা জনসংখ্যা বৃদ্ধিতে একটা সমস্যা হিসেবে কাজ করছে। পুত্র সন্তানের উপর নির্ভরশীলতা, দেখো তোমাদেরকে একটা কথা বলেছিলাম যে আমাদের দেশে যারা বৃদ্ধ বয়সে, যখন মানুষের শারীরিক শক্তি থাকে না, যখন নিজেরা কাজ করতে পারে না, তখন তারা ভাবে যে আমি যখন বৃদ্ধ হবো তখন আমাকে কে খাওয়াবে। তখন সে কি করে, পুত্র সন্তানের উপর নির্ভরশীল, অনেক পুত্র সন্তান হওয়ায় সে ভাবে যে হ্যাঁ ভবিষ্যতে আমার পুত্ররাই আমাকে খাওয়াবে। এই ধরনের নির্ভরশীলতার হিসাবে তখন দেখা গেল প্রথমে যদি মেয়ে হয়, সে পুত্র সন্তানের আশায় বারবার হচ্ছে এরকম সন্তান নীতি থাকে, যার ফলে জনসংখ্যা কিন্তু বৃদ্ধি পায়। এটি কিন্তু খুবই বড় একটা সমস্যা। এই নির্ভরশীলতা, পুত্র সন্তানের উপর নির্ভরশীলতা কিন্তু কমাতে হবে। এই জন্যে সামাজিক নিরাপত্তামূলক যে বিভিন্ন পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিগুলো চালু করতে হবে। পরবর্তীতে বংশরক্ষা, এই প্রভৃতি যে কুসংস্কার সেগুলো দূর করতে হবে। ঠিক আছে, বংশরক্ষা যে বলা হয়ে থাকে, বাংলাদেশ যেহেতু পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রচলিত বাংলাদেশের অধিকাংশ জায়গায়, তো দেখো বাংলাদেশে কি মনে করে যে আমার যদি ছেলে না হয় তাহলে আমার বংশটি রক্ষা পাবে না। এই ধরনের কুসংস্কারের জন্য এটা কিন্তু বড় একটা সমস্যা। ঠিক আছে, এই যে একটা বংশরক্ষার কুসংস্কার আছে মানুষের মধ্যে, এটা খুবই বড় একটা ভুল ধারণা। আমি যদি ইসলাম ধর্মের প্রবর্তক নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলি, তার নিজের কিন্তু কোনো পুত্র সন্তান ছিল না, তার কন্যা সন্তান ছিল। এবং দেখো তার থেকে দেখো বংশরক্ষা বা এরকম কিছু কি সেই মহান ব্যক্তিরা চিন্তা করেছেন? তারা কিন্তু চিন্তা করেননি। তাহলে দেখো এই যে বংশরক্ষা, এগুলো নিয়ে কিন্তু আমাদের মধ্যে একটা কুসংস্কার বিদ্যমান। এই কুসংস্কারটি কিন্তু আমাদেরকে কি করতে হবে বলতো, দূর করতে হবে। এবং যদি আমরা দূর করতে পারি তবেই কিন্তু আমরা জনসংখ্যাটি বৃদ্ধি রোধ করতে পারবো। তাহলে দেখো বন্ধুরা, আমরা এই যে নানাবিধ উপায় বললাম, এই উপায়গুলোর মাধ্যমে আমরা বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির উপায় রোধ করতে পারবো। এখন তোমাদেরকে বলে দিই যে একদম প্রথমে যে দুজন ব্যক্তির কথা বলেছিলাম, দুজনেরই মাসিক আয় 10,000 টাকা, একজনের পরিবারের সদস্য সংখ্যা 3 জন আর একজনের 7 জন। তো কে সবচেয়ে ভালো জীবনযাপন করতে পারবে? অবশ্যই যার পরিবারের সদস্য সংখ্যা 3 জন। তাই আমাদের চেষ্টা হবে আমরা যত সম্ভব কম পারি আমাদের পরিবারের সদস্য সংখ্যা কম রাখবো। আমরা চেষ্টা করব জনসংখ্যাটি নিয়ন্ত্রণে রাখার। ঠিক আছে, যদি নিয়ন্ত্রণে রাখি তাহলে আমাদেরই ভবিষ্যৎ ভালো হবে। যদি আমরা নিয়ন্ত্রণ না করতে পারি তাহলে এটি আমাদের জন্য ভবিষ্যতে একটা গলার কাঁটা হিসেবে উপস্থিত হবে, এবং এটি বর্তমানে হয়েছেও, এবং এটি একটা অভিশাপ রূপে কিন্তু আমাদের জন্য দেখা দিবে। তাই এখনো সময় আছে সচেতন হওয়ার। আশা করছি তোমরা আজকে ক্লাসগুলোর মাধ্যমে কিভাবে জনসংখ্যা বৃদ্ধিটি রোধ করা যায় সেটি সম্পর্কে জেনেছো। তোমরা নিজেদের এলাকায়, নিজেদের পরিবারে, নিজেদের সমাজে তোমরা এগুলো ক্যাম্পেইন করবে, তোমরা আপনজনদের মাঝে এই ধরনের বার্তাগুলো পৌঁছে দেবে, যাতে দেশের উন্নতিতে তোমরা নিজেরাও এখন থেকেই ভূমিকা রাখতে পারো। ক্লাসটি করার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ।